প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের 12 অধ্যায় অর্থাৎ সমতলীয় ভেক্টর অধ্যায়ের যে অনুশীলনীর 13 নম্বর কোশ্চেনটা রয়েছে এটা সলভ করছি। ইতিপূর্বে বেসিক পার্ট বা অন্যান্য পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এখানে বলা হয়েছে প্রমাণ করো যে কোনো এটা ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং তাদের যোগফলের অর্ধেক। অর্থাৎ এইটা করতে গেলে আমাদের সবার আগে ট্রাপিজিয়াম সম্পর্কে ধারণা রাখতে হবে। একটা ট্রাপিজিয়াম এক ধরনের চতুর্ভুজ যার এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হবে। দেখো, সমান আর সমান্তরাল নিয়ে আমরা অনেকে গুলিয়ে ফেলি। আসলে সমান্তরাল মানে হচ্ছে দুইটা সরলরেখা এমন ভাবে যাবে যেন তাদের মাঝখানের এই লম্ব দূরত্বটা, ডিস্টেন্সটা সমান থাকে। তো এটা ছোট বড় হতে পারে, আবার সমানও হতে পারে। তো সেক্ষেত্রে এইখানে ট্রাপিজিয়াম যেটা হয় যে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়। দেখো, এই যে এটা আর এটা সমান্তরাল, আর অপর যে দুটা বিপরীত বাহু থাকলো অর্থাৎ এইটা আর এটা, এটাকে বলে তির্যক বাহু বা অসমান্তরাল বাহু। তো এই সমান্তরালটা আমরা দেখো এই দিকেও করতে পারি, কিন্তু আমরা সাইজের দিক থেকে সমান করব না। যেমন এই দুটোও কিন্তু সমান্তরাল, আর এইটা যদি যোগ করে দিই, এই বাহু দুটা দেখো অসমান্তরাল। তো আমরা এই ছবিটা দিয়ে করার চেষ্টা করব। তো প্রথমত আমরা হচ্ছে যে ট্রাপিজিয়ামের একটা চিত্র এঁকে নিই। তো এই চিত্রগুলো আসলে পেন দিয়ে করলেও হবে, জাস্ট তোমরা স্কেল ইউজ করে করবে, তাহলে চিত্রটা সুন্দর হবে। এই একটা আমরা ট্রাপিজিয়াম আঁকছি এইভাবে। তো এই যে এই বাহুটা আর এই বাহুটা আমরা সমান্তরাল করে নিলাম, আর এই দুটো দেখো তির্যক বাহু বা অসমান্তরাল বাহু। তো নামটা এই একই সিরিয়ালে দিতে হয়, এ বি সি ডি। তো এই এবিসিডি ট্রাপিজিয়ামের এখানে কোশ্চেনে বলা ছিল যে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু, তাহলে এই যে এডি আর এই বিসি, এই দুটো হচ্ছে অসমান্তরাল বাহু। তাদের আমরা ধরে নিলাম যে এটা এডি এর মধ্যবিন্দু আমরা নিলাম ধরো যে ই, আর এখানে বিসি এর মধ্যবিন্দু নিলাম এফ। এটা আমরা পরে লিখবো বিশেষ নির্বাচনে। এখন এই অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা অর্থাৎ ই আর এফ, এটা আমাদের যোগ করে দিতে হবে। এই সংযোজক সরলরেখাটা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল, অর্থাৎ এই ইএফটা ডিসি এর সমান্তরাল হবে এবং এ বি এর সমান্তরাল হবে, কেননা সমান্তরাল বাহু ছিল এই দুটো, এদের সমান্তরাল হবে ইএফ। হ্যাঁ, আরেকটা বলেছে যে সমান্তরাল বাহুদের সমান্তরাল এবং তাদের যোগফলের অর্ধেক। অর্থাৎ এই ইএফ সমান আমরা আমাদের প্রমাণ করতে হবে যে এই ডিসি প্লাস এ বি, হ্যাঁ, সেই দুটো যোগ করে তার অর্ধেকের সমান হবে ইএফটা। তো এই প্রমাণ। তো এখানে আমরা ভেক্টর চিহ্ন কোন দিকে দেবো, সেটার ক্ষেত্রে আমাদের এই দুটো বাহুর এখানে প্রয়োজন হবে না। আমরা জাস্ট এই দিকটা ভেক্টর দিলাম, আর সমান্তরাল যেহেতু এটা এবি আর ডিসি যেহেতু সমান্তরাল, আর এটাও যেহেতু সমান্তরাল আমরা প্রমাণ করব, তো দিকটা একই দিকে ভেক্টর চিহ্নটা দিতে হবে। তো এখন আমরা এখানে বিশেষ নির্বাচন পয়েন্টটা লিখে ফেলি। মনে করি এ বি সি ডি ট্রাপিজিয়ামের এ বি সি ডি ট্রাপিজিয়ামের অসমান্তরাল অসমান্তরাল বাহু এডি ও বিসি এর মধ্যবিন্দু যথাক্রমে, তাহলে আমাদের এডিটটা আগে বলতে হবে ই, আর একটা হচ্ছে বিসির মধ্যবিন্দু ছিল এফ। এবার এই দুটোকে আমাদের সংযোগ করতে হবে, ই কমা এফ যোগ করি। ওকে, এখন আমরা বলবো প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এই মধ্যবিন্দুর যে সংযোগ রেখাংশ ছিল ইএফ, এখন আর কমা দেওয়া যাবে না, এইটা এই সমান্তরাল বাহু দুটোর সমান্তরাল হবে, অর্থাৎ ইএফ সমান্তরাল এ বি সমান্তরাল, আমরা এটা সিডি না লিখে ডিসি লিখবো যেহেতু আমরা দিকটা এইদিকে দিয়েছি এইটা। এবং আরেকটা অংশ ছিল যে এই মধ্যবিন্দু সংযোগ সরলরেখা অর্থাৎ ইএফটা যেটা হবে এই সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলের অর্ধেক হবে, অর্থাৎ অর্ধেক মানে হাফ ইন্টু সমান্তরাল বাহু ছিল আমাদের এ বি যোগ ডিসি। তো এই জায়গাটা আমরা কোনো ভেক্টর চিহ্ন দিচ্ছি না, এইরকম ভাবেই আমরা জিনিসটাকে প্রমাণ করব। তো ওকে, আমরা এখন প্রমাণে ঢুকি। প্রমাণে যেটা আমরা করব যে মনে করি আমরা অবস্থান ভেক্টর দিয়ে করব, এটা আমরা আগের পাঠেও দেখিয়েছি অবস্থান ভেক্টরের বিষয়টা, তারপর আবারও দেখার চেষ্টা করব।
মনে করি এ বি সি ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে, এগুলোকে আমরা ছোট হাতের এ বি সি ডি দিয়ে ধরবো। অর্থাৎ এই যে এ ভেক্টর, এটা হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর, বি এরটা বি, মানে একই নামে রাখলে সুবিধা হয়, সি এরটা হচ্ছে সি, আর এই ডি এর অবস্থান ভেক্টর হচ্ছে ডি। এখন দেখো অবস্থান ভেক্টর বিষয়টা কি সেটা আমরা বলি। অবস্থান ভেক্টর হচ্ছে, যেমন এইখানে দেখো এ বিন্দুটা আছে, অবস্থান ভেক্টর মানে হচ্ছে এই যে আমরা যে অক্ষ আঁকি তার যে মূল বিন্দু থাকে, এই যে ও, এই মূল বিন্দু থেকে মানে এই দিক থেকে যাবে, এই যে, হ্যাঁ, এই মূল বিন্দু থেকে যে ভেক্টরটা এই পর্যন্ত আসবে এটাকে বলা হয় অবস্থান ভেক্টর। ঠিক একইভাবে বি এর অবস্থান ভেক্টর আমরা যেটা ছোট হাতের বি ধরেছি, এটা মানে হচ্ছে এই যে মূল বিন্দু থেকে যেটা আসছে, হ্যাঁ, সেই ভেক্টরটা। তারপরে সি বিন্দুর অবস্থান ভেক্টর দেখো, এই যে মূল বিন্দু থেকে যেটা আসছে এখানে, এটি হচ্ছে এই সি বিন্দুর অবস্থান ভেক্টর, যেটাকে আমরা ওসি বলতে পারি, অথবা এটাকে আমরা ছোট হাতের সি দিয়ে ধরি। আবার এই ডি বিন্দু যেটা আছে এর অবস্থান ভেক্টর হচ্ছে এই ওডি ভেক্টরটা, যেটাকে আমরা ছোট হাতের ডি ধরেছি। মানে এখানে এইরকম ধারণা করা যাবে না যে এটাকে আমরা মনে হয় ছোট হাতের এ ভেক্টর দিয়ে ধরেছি, আসলে মূল বিন্দুটা এইদিকে কোনো এক জায়গায় আছে, হ্যাঁ, এটা আর দেখাতে হয় না। তো এই হলো বিষয়। তো এখন আমরা যেটা করব যে অবস্থান ভেক্টরের নিয়ম অনুযায়ী, অবস্থান ভেক্টরের নিয়ম অনুযায়ী, তো দেখো ই বিন্দুর আমরা অবস্থান ভেক্টরটা বের করব। তার আগে এখানে আমাদের একটা লাইন লিখলে ভালো হয়, যে ই কমা এডি এর এবং এফ কমা বিসি এর মধ্যবিন্দু। এই যে চিত্রটা দেখো, যে ই ছিল এডির মধ্যবিন্দু আর এফ ছিল বিসির মধ্যবিন্দু। তো এই হলো অবস্থা। এখন এই অবস্থান ভেক্টরের নিয়ম অনুযায়ী আমরা যেটা বলতে পারি, যে ই বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে এই ই বিন্দুটা যেহেতু মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু যদি হয়, তাহলে তার অবস্থান ভেক্টর হচ্ছে এর অবস্থান ভেক্টর যোগ এর অবস্থান ভেক্টর ভাগ 2। মানে এই দুটোর যোগ করে 2 দিয়ে ভাগ দিলে মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরটা পাওয়া যায়। তো এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে এই বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে, দেখো ই কার মধ্যবিন্দু, এ আর ডি এর, তাহলে এর অবস্থান ভেক্টর ছিল ছোট এ ভেক্টর, প্লাস ডি এর অবস্থান ভেক্টর ছিল ছোট ডি, এইটা বাই 2 দিলেও হবে, অথবা হাফ ইনটু লিখলেও হবে, একই জিনিস। 2 দিয়ে ভাগ করা, হাফ দিয়ে গুণ করা, কিন্তু হ্যাঁ একই বিষয়। এরপরে এফ ছিল বিসির মধ্যবিন্দু, এই যে এফ, তাহলে এই বি বিন্দুর অবস্থান ভেক্টর আর সি বিন্দুর অবস্থান ভেক্টর যোগ করে, হ্যাঁ, তাকে 2 দিয়ে ভাগ অথবা হাফ দিয়ে গুণ করলে সেটা হবে আমাদের এফ বিন্দুর অবস্থান ভেক্টর। তো এফ বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে এফ বিন্দু দেখো কার কার মধ্যবিন্দু, বি আর সি, এই দুটো মানে বিসি। তো সেক্ষেত্রে আমরা এখানে বি এর অবস্থান ভেক্টর ছিল ছোট বি, আর সি এর অবস্থান ভেক্টর ছিল ছোট সি, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ হাফ দিয়ে গুণ, এটা। এখন এই জায়গায় দেখো আরেকটা বিষয় আছে। হ্যাঁ, এই যে এইখানে আমি যে এই যে এ বিন্দুর অবস্থান ভেক্টর আমরা যে ছোট এ ধরি, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে দেখো এইটা আমরা একটা ত্রিভুজ হিসেবে যদি কল্পনা করি, হ্যাঁ, তো এই ত্রিভুজের মধ্যে আমি বিয়োগের দিয়েও করা যায়, তবে যোগের ভেক্টর বিধিটা সহজ হয়। তো যোগের ভেক্টর বিধির নিয়ম কি, দুইটা একই ক্রমে থাকে। দেখো এই যে এইটা একই ক্রমে আছে, এই ভেক্টরটা, এটাও একই ক্রমে, আর এটা বিপরীত ক্রমে। তো আমরা কি বলতে পারি, একই ক্রমে যে দুটো থাকে সেই দুটো যোগ, অর্থাৎ এই যে এ ভেক্টর যোগ এ বি, এটাকে যেহেতু ছোট হাতের কিছু ধরা হয়নি, তাহলে এ ভেক্টর যোগ এ বি ভেক্টর সমান যেটা বিপরীত ক্রমে আছে, অর্থাৎ এই যে বি ভেক্টর। এখান থেকে দেখো এটাকে ওই পাশে যদি মাইনাস করে পাঠাই, তাহলে এ বি ভেক্টর সমান বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তো এটা সূত্র হিসেবে মনে রাখলে বেস্ট হয়, যে যখন কোন একটা ভেক্টর আমরা এইভাবে লিখবো অবস্থান ভেক্টরের ক্ষেত্রে, তখন এই যে দ্বিতীয় যে বিন্দুটা থাকে তার অবস্থান ভেক্টরটা আগে আসে, বিয়োগ হচ্ছে প্রথম যে বিন্দুটা থাকে তার অবস্থান ভেক্টরটা পরে আসে। আমি যদি এখানে সিডি লিখি, দেখো তাহলে এই ডি বিন্দুর অবস্থান ভেক্টর যদি ছোট ডি হয়, এটা আগে আসবে, মাইনাস
সি বিন্দুর অবস্থান ভেক্টর ছোট সি। এটা মনে রাখলে তোমরা অবস্থান ভেক্টর দিয়ে অনেক কিছু করতে পারবে। তো এখন আমি দেখো এই একই রকম যেভাবে আমি এ বি লিখলাম সেরকম যদি আমি ই এফ ভেক্টর লিখি তাহলে এখানে এফ বিন্দুর অবস্থান ভেক্টরটা কি আগে আসবে, এই যে এফ এর হচ্ছে এটা হাফ ইন্টু বি প্লাস সি মাইনাস ই বিন্দুর অবস্থান ভেক্টরটা পরে আসবে, অর্থাৎ হাফ ইন্টু এ প্লাস টি। মাইনাস কেন হচ্ছে, এই যে আমরা যোগের ত্রিভুজ বিধি ইউজ করে যখন এটাকে ওই পাশে পাঠিয়ে দিই তখন মাইনাস হয়। তো একইভাবে যদি কখনো তোমার ডিসি বা সিডি, ডিসির যদি ভেক্টর জানার দরকার হয় তাহলে ডি, এখানে সি বিন্দু যেহেতু পরে আছে তার অবস্থান ভেক্টরটা আগে আসবে, অর্থাৎ সি ভেক্টর মাইনাস ডি বিন্দু যেহেতু আগে আছে তার অবস্থান ভেক্টরটা পরে আসবে। এটা সূত্র হিসেবে মনে রাখলে বেস্ট। ওকে, এখন আমাদের এই জায়গাটায় ক্যালকুলেশন করতে হবে। এই দুটো থেকে আমরা হাফটা কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকবে বি প্লাস সি, মাইনাসটার কারণে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস এ মাইনাস বি, সবগুলো আমরা ভেক্টর চিহ্নগুলো দিয়ে দিলাম। এবার দেখো আমরা বি আর এ এই দুটো জাস্ট পাশাপাশি লিখতে চাই, তাহলে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর প্লাস হচ্ছে সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। তো এখন আমরা যে কাজটা এখানে করব সেটা হচ্ছে দেখো হাফ ইন্টু এই যে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর বদলে আমি কিন্তু এ বি লিখতে পারি। এই যে এখানে যেটা দেখালাম ই এফ ভেক্টর সমান কি এফ ভেক্টরের যেটা হচ্ছে যে অবস্থান ভেক্টর সেটা আগে আসে, ই বিন্দুর মাইনাস এই বিন্দুর অবস্থান ভেক্টরটা পরে আসে। তাহলে এখানে যদি বি মাইনাস এ থাকে এর মানে কিন্তু এ বি লেখা যায়। এই যে এখানে আমরা বের করে দেখালাম যে এ বি সমান দেখো বি মাইনাস এ। তো এই যে বি মাইনাস এ এর বদলে আমরা হচ্ছে এ বি ভেক্টর লিখবো, এ বি ভেক্টর। আর এটা দেখো সি মাইনাস ডি, সি মাইনাস ডি মানে তাহলে ডিসি হবে, ডিসি। এই যে সি বিন্দুটা দেখো পরে আছে তার ভেক্টরটা আগে, মাইনাস ডি বিন্দুটা আগে আছে তার ভেক্টরটা পরে, এইটা আমরা লিখতে পারি। তো এখানে সাইড নোট দিলে দিতে পারো, যেহেতু এ বি ভেক্টর সমান বি মাইনাস এ আর ডিসি ভেক্টর সমান সি মাইনাস ডি, এই সাইড নোটটা। আচ্ছা, এবার এই জায়গা থেকে আমাদের দেখো এটা কিন্তু ই এফ ভেক্টরের মান বের হলো, ই এফ। ওকে, তো এটা পুরোটাকে আমরা একটা ভেক্টর বলতে পারি। এটা একটা স্কেলার দিয়ে গুণ করলে সেই গুণফলটাও ভেক্টর হয়, আর এখানে দুইটা ভেক্টরের যেহেতু যোগফল, তাহলে আমরা এখানে একটা সম্পর্ক তৈরি করেছি যে ই এফ ভেক্টরের সাথে এই পুরো ভেক্টরটা সমান। যখনই দুইটা ভেক্টর সমান হয়ে যায় তাহলে ভেক্টর হচ্ছে সমান হওয়ার আমরা শর্ত করেছিলাম যে তাদের দৈর্ঘ্যগুলো ধরো এটা হচ্ছে সিডি, এটা একটা ধারক রেখা। তো এইখানে আমি একটা এ বি, এই দিক দিয়ে আমি একটা ভেক্টর নিলাম। তো আর একটা আমি নিলাম, ধরো এটা ধারক রেখা হচ্ছে ই এফ, ঠিক এইটা যত সেমি আমি এখানেও যদি তত সেমি করে একটা এক্স ওয়াই নাম দিয়ে একই দিকে আর একটা ভেক্টর দিই, তাহলে এই ভেক্টর দুটো সমান হওয়ার শর্ত হচ্ছে যে এদের দৈর্ঘ্য দুটো সমান হতে হবে, দিকটা একই হতে হবে, আর তাদের ধারক রেখা হয় একই হতে হবে। অর্থাৎ একই বলতে কি, যে এইখানে দেখো আমি এই ডিটা একটু বড় করে দিয়ে এটা ঠিক যত সেমি এইখান থেকে যদি তত সেমি করে এক্স ওয়াই কেটে নিই, হ্যাঁ, আর একই দিকে দেই, তাহলে এই ভেক্টর দুটোকে আমরা সমান বলতে পারবো। অথবা একই ধারক রেখা না থাকলেও যদি তাদের দৈর্ঘ্য দুটো সমান হয়, হ্যাঁ, এবং দিকটা একই হয় এবং এই ধারক রেখা দুটো যদি সমান্তরাল হয়, এই দুটো দেখো সমান্তরাল আছে, তাহলেও কিন্তু ভেক্টর দুটো সমান হয়। তো এখন আমরা উল্টো ভাবে বলতে পারি যে দুটো ভেক্টর সমান হলে এদের দিকগুলো কিন্তু একই আছে দেখো, তাহলে দুটো ভেক্টর যেহেতু সমান আসছে তাহলে সেক্ষেত্রে তাদের দিকও একই হবে, আর দ্বিতীয়ত হচ্ছে ধারক রেখা একই হবে অথবা সমান্তরাল হবে। তো এখানে দেখো এই রেখাংশগুলো আলাদা আলাদা, ই এফ একটা, তারপরে ডিসি আলাদা, এ বি আলাদা, হ্যাঁ, সো একই ধারক রেখার মধ্যে নেই। তো একই ধারক রেখা না থাকলে অবশ্যই তারা সমান্তরাল হবে, এটা আমরা বলে দিতে পারি। তো আমরা এই লাইনটা এখন বলবো যে ই এফ ভেক্টর এ বি ভেক্টর ডিসি ভেক্টর এর ধারক রেখা ভিন্ন ভিন্ন, মানে একই ধারক রেখায় নেই, ভিন্ন ভিন্ন। তো যখনই ভিন্ন ভিন্ন হয় তখন কিন্তু তাদের ধারক রেখাগুলো সমান্তরাল হয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ আমরা এখন সরাসরি বলতে পারি, এখন আমরা ভেক্টর চিহ্নটা দিচ্ছি না, ই এফ সমান্তরাল এ বি সমান্তরাল ডিসি। তো এই যে এই প্রমাণটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল।
তো অনেকে যেমন এই জায়গাটায় মডুলাস চিহ্ন দিয়ে দেয়, মডুলাস দিলে পরের বার আবার মডুলাসটা ছেড়ে দিতে হয়, তবে মডুলাস না দিয়ে একবারেও জিনিসটা করে ফেলা যায়। তো আমাদের দেখো এই যে আরেকটা প্রমাণ ছিল, হ্যাঁ এটাও কিন্তু আমাদের এই জায়গায় চলে আসছে। জাস্ট এই জায়গায় আমাদের মডুলাসটা একটু ছেড়ে দিলে, সরি ভেক্টর চিহ্নটা ছেড়ে দিলেই আমাদের হয়ে যাবে। এবং এই জায়গাটা আমরা চাইলে একটা মডুলাস দিয়ে দিতে পারি, ই এফ সমান হাফটা বাইরে থাকবে, এইখানে মডুলাস অফ এ বি ভেক্টর প্লাস মডুলাস ডিসি ভেক্টর। এর পরের লাইনে দেখো মডুলাসটা যদি আমরা ছেড়ে দিই তাহলে হচ্ছে ই এফ, মডুলাস ছাড়লেই আমরা ভেক্টর চিহ্নটা তুলে দিতে পারবো। তো ই এফ সমান হাফ ইন্টু এ বি প্লাস ডিসি। তাহলে এই যে এটাও প্রমাণ হয়ে গেল, এটাও প্রমাণ হয়ে গেল, এখানে আমরা প্রমাণিত লিখে দিলেই আমাদের জিনিসটা হয়ে গেল। তো এই ছিল আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয়। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।